মৃত ব্যক্তি ফিরে আসে না, প্রাপ্তি আর ফিরে যাবে না শিকদার ভিলাতে। প্রাপ্তি সেই রাতেই মারা গিয়েছে। জন্ম নিয়েছে খুশবু। খুশবু কাঁদবে না, তাকে যে ফিরতে হবে শিকদার ভিলায়। এতদিন যে অয়ন শিকদার তার জীবন নিয়ে খেলেছে, তাকে এখন শাস্তি দেবার পালা। অপরদিকে সন্ধ্যা 7টা, বউয়ের মতো সাজানো হয়েছে শিকদার ভিলাকে। এঙ্গেজমেন্ট বলে কথা, শহরের সব থেকে জাঁকজমক সাজসজ্জা করা হয়েছে আজ ভিলা। নামি দামি সকল লোকেরা জমা হবে আজ এখানে। মহিমা শিকদার নিজের সব তদারকি করছেন। শিকদার কোম্পানির উত্তরাধিকারীর আজ এঙ্গেজমেন্ট বলে কথা, তাও আবার শহরের টপ 5 বিজনেসম্যানদের একজন হেলাল খানের একমাত্র মেয়ের সাথে। এতদিনের স্বপ্ন আজ পূরণ হতে চলল মহিমা শিকদারের। অন্ধকার রুমের এক কোণায় প্রাপ্তির একটি ছবি হাতে বসে রয়েছে অয়ন। বাইরের সাজসজ্জা কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। 4টা মাস পাগলের মতো খুঁজেছে প্রাপ্তিকে, কিন্তু তার ছায়াকেও খুঁজে পায়নি সে। এক পাশে কিছু মদের বোতল, আর এক পাশে প্রাপ্তির ছবি, তার লেখা শেষ নোটটি, তার প্রেগন্যান্সির রিপোর্ট, আর মাঝে অয়ন। সবাই মেনে নিলেও এখনো প্রাপ্তির মৃত্যুটুকু মেনে নেয়নি অয়ন। তার বিশ্বাস পৃথিবীর কোনো এক কোণে প্রাপ্তি লুকিয়ে আছে। যেদিন তার রাগ ভেঙে যাবে সেদিন ঠিক ফিরে আসবে সে। দরজার কড়া নাড়ায় বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে অয়ন। আমার ঘরে কেউ ঢুকবে না, মানা করেছি তো একবার। কেন আসো তোমরা? আজ তোমাদের জন্য আমার মায়াবতী আমার কাছে নেই। আমার বাচ্চারা বেড়ে ওঠা আমি দেখতে পারছি না। আর কি চাই তোমাদের? সব ফেরত দিয়ে দিয়েছি তো, কি চাই? আমি আপনার, আমাকে তো অন্তত আসতে দে। কি দেখতে এসেছো? আজ আমার এঙ্গেজমেন্ট অয়ন, আজ অন্তত পাগলামো করিস না। অয়নের জবাব না পেয়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে আবরার। ঘরে একটা উটকো গন্ধ যেন ভেতরটাকে নাড়িয়ে দিতে সক্ষম। লাইটটা অন করতেই অয়নের মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। অন্ধকার যার চিরসঙ্গী, তার কি আলো পছন্দ হবে? চোখ কুঁচকে মুখ খুঁজে জিজ্ঞেস করে, কি চাই তোমার এখানে? দাদিজান অপেক্ষা করছেন। একটা কথা বলো ভাই, তোমার থেকে দুর্ভাগ্যা আমি আমার লাইফে দেখিনি। অবশ্য আমিও যে কম তাও কিন্তু নয়। দেখো না, আমি আমার পুরো পরিবার পাওয়ার সত্ত্বেও একটা ভুল বোঝাবুঝির জন্য হারিয়ে ফেলেছি। তবে আমি জানতামই না আমারই একটা অংশ প্রাপ্তির মাঝে রয়েছে। জানলে আমি তাকে মাথায় করে রাখতাম, নিজ থেকে কখনো তাকে আলাদা হতে দিতাম না। অথচ তুমি সব জেনে বুঝে নিজের পরিবারটা হারিয়ে ফেলছো। তোমার একটা ভুল, এখন একটি রক্তে মাংসের মানুষ। তুমি জানো তোমার একটি ছেলে আছে, অথচ তুমি কখনো তার মুখে বাবার একটি শুনবে না। আমি কি চাইনি রাইসার কাছে? আমি কি চাইনি আমার পরিবারটা ভালো থাকুক? কিন্তু হলোটা কি? হারিয়ে গেল রাইসা আমার ছেলেটাকে নিয়ে। সত্যি বলো তো, তুমি কি রাইসা আপুর জন্য তার কাছে গিয়েছিলে? হুম, তুমি মহিমা শিকদারের কথায় ছেলেটিকে ছিনিয়ে নিতে গিয়েছিলে। আচ্ছা, এই পাওয়ার সম্পত্তির জন্য তুমি ওই নিশি মেয়েটিকে বিয়ে তো করবে ঠিকই, কিন্তু ভালোবাসতে পারবে তো? তুমি নিজেও জানো রাইসা আপুর মতো ভালো তোমাকে কেউই বাসতে পারবে না। আমরা হয়তো ভালোবাসার যোগ্যই নয়, তাই তো ভালোবাসার উষ্ণতা পেয়েও আমরা দুজন হারিয়ে ফেলেছি। তুমি জেনে বুঝে হারিয়েছো, আর আমি না জেনে। যাও, আজ তোমার বিশেষ দিন বলে কথা, আমাকে এর মধ্যে টেনো না। আমি আমার প্রাপ্তিকে নিয়ে ভালো আছি। আবরারের মুখে কথা নেই। অয়ন তো ভুল কিছু বলেনি, সব পেয়েও হারিয়ে ফেলেছে সে। রাইসাকে এতটা কষ্ট দিয়ে ফেলেছে যে এখন তার ক্ষমা পাবে কিনা তাও জানে না। যখন আবরারকে অয়ন তার ছেলে এবং রাইসার কথা বলেছিল, তখন নিজেকে স্বাভাবিক রাখতে পারেনি সে। নিজের ছেলেকে দেখার আকুলতায় ভুল করে ফেলেছে সে। মহিমা শিকদারকে ফোন করে সাথে সাথে জানায় এই খুশির খবর। কিন্তু মহিমা শিকদার এতটা স্বার্থপর হবে এটা কল্পনাতেও আনেনি আবরার। অয়নের সবকিছু ছেড়ে দেওয়ার পর মহিমা শিকদার আবরারকে পুনরায় শিকদার কোম্পানির দায়িত্ব সঁপে দেন, যার জন্য আবরারকে সোজাসাপটা জানিয়ে দেন, তুমি যদি চাও বাচ্চাটিকে আমাদের পরিবারে নিয়ে আসতে পারো, কিন্তু রাইসা নামক মেয়েটিকে যদি বিয়ে করতে চাও তবে তোমাকে শিকদার পরিবার ছাড়তে হবে। আমি চাই না ওই মেয়ে আমার পরিবারের বউ হয়ে আসুক। অয়নকে নিয়ে আমার কোনো কালে মাথা ব্যথা ছিল না, কিন্তু এখানে তোমার ব্যাপার। আমার আপন নাতির বউ একজন চরিত্রহীন মেয়ে, যে কিনা বিয়ের আগে মা হয়ে যায়, এমন মেয়ে হবে, এটা আমি মানব না। এখন তুমি ভেবে নাও কি করবে।
আমিও তো একই ভুল করেছি দাদিজান। ছেলেরা টুকটাক ভুল করেই থাকে, এটা এত বড় ব্যাপার না। আর আমার মতে ছেলেটাকে তোমার কাছে আনাই ভালো, তাহলে তোমার ডিভোর্সের নাটকটা আরও শক্তপোক্ত হবে। রাইসা মেয়েটাকে কিছু টাকা দিয়ে দাও, তাহলেই তো হবে। কিন্তু আমি বুড়ো হয়েছি, এত চাপ আমি নিতে পারবো না, ভেবে দেখো তুমি। আবরারকে এই কঠিন সিদ্ধান্তটি স্বার্থপরের মতো নিতে হয়। যখন রাইসাকে এই ব্যাপারে সে জানায়, তখন থেকে রাইসা আব্রাহামকে নিয়ে পালিয়ে যায় শহর থেকে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে এই শহরে পায়নি আবরার। আজও খুঁজে যাচ্ছে রাইসাকে। একটা শেষ জায়গা আছে, কিন্তু সেখানে রাইসাকে পাওয়ার পাবলিসিটি না এর সমান। আবরার আজ নিজের সাথে চোখ মেলাতে পারছে না। আজ যদি অয়নের মতো বুকের পাটা থাকতো, তবে সব ছেড়ে চলে যেত রাইসার কাছে, কিন্তু সেটা তার নেই। সে দাদিজানের হাতের পুতুল মাত্র। রাইসাকে তার জীবনে ফেরাতে হলে নিজের জায়গা শক্ত করতে হবে। দাদিজানের হাত থেকে পুতুল নাচের দড়ি কেড়ে নিতে হলে নিজেকে লোহার মতো শক্ত করতে হবে, যাতে ভারের টানে দড়ি ছিঁড়ে যায়। এখন এই এঙ্গেজমেন্টের মিথ্যে নাটকটা তাকে চালিয়ে যেতেই হবে, কিন্তু বিয়ে অবধি এই নাটক করাতে দিবে না সে। তার জীবনে যদি কোনো নারী আসে, সেটা রাইসা ব্যতীত আর কেউ হবে না। এখন অনেক কাজ বাকি, রাইসাকে পাওয়া বাকি, নিজের পজিশন প্রতিপত্তি বাড়ানো বাকি। আচ্ছা, রাইসা যদি জানে এই এঙ্গেজমেন্টের কথা, তবে কি ও আরো বুঝবে আবরারকে? অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নিশি আর আবরার মুখোমুখি দাঁড়ানো। মহিমা শিকদারের মুখে হাসি ধরছে না। নিশি মেয়েটা যথেষ্ট আধুনিক একটা মেয়ে, লেখাপড়া শেষে বাবার ব্যবসায় জয়েন করেছে। এমন একটি মেয়েই তো চায় নিজের নাতবউ হিসাবে মহিমা শিকদার। আবরার যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে, তার কোনো আগ্রহ নেই এই মিথ্যে অনুষ্ঠানে। নিশির বান্ধবীরা রিং নিয়ে আসলে রিং সেরেমনি শুরু করেন মহিমা শিকদার। প্রথমে আবরারের হাতে রিং পরিয়ে দেয় নিশি। এবার আবরারের পালা। যেই না আবরার রিং পরাতে যাবে, অমনি ফোনটা বেজে ওঠে। রিং রেখে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আবরার। নিশির ব্যাপারটা একদম ভালো লাগেনি। এদিকে ফোন রিসিভ করে যা শুনে তাতে আবরারের মাথা এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়। অপর পাশ থেকে আবরারের অ্যাসিস্ট্যান্ট জিহান বলে, স্যার, রাইসা ম্যামকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু উনি ভালো নেই। এখন একজন পরিচিত আত্মীয় বাড়িতে থাকছেন। একটি সাধারণ প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছেন। খুব কষ্ট করে বাচ্চাটিকে বড় করছেন। ছেলেটির বয়স 7 মাস হতে চলেছে। এখানে সবাই জানে উনি বিধবা। আসছে দিন ওনাকে উত্ত্যক্ত কম করা হয় না। মাটি কামড়ে ওখানে পড়ে রয়েছেন। এখানে ওনার আত্মীয় ছাড়া কেউ থাকেন না। উনি প্রায় 55 বছরের একজন মহিলা। উনার আপন বলতে কেউ নেই, তাই রাইসা ম্যামকে এখানে থাকার পারমিশন দিয়েছেন। স্যার, এখন আমরা কি করব? রাইসাকে যেন কেউ কোনো রকম ডিস্টার্ব না করে, সেটা দেখার দায়িত্ব শুধু তোমার। আমি খুব দ্রুত চিটাগং আসছি। বলে ফোনটা রেখে দেয় আবরার। আজ রাইসাকে এত কিছু সহ্য করা লাগছে, এটা শুধুমাত্র তার জন্য। সেদিন যে ভুল করেছিল, আজ সেই একই ভুল সে করবে না। চোখ দুটো মুছে স্টেজে চলে গেল সে। আবরারকে দেখে মহিমা চৌধুরীর হাসি কিছুটা মলিন হয়ে গেল। তিনি আজ করতে পারছেন সামনে আবরার কি করতে যাচ্ছে। মাইকটা হাতে নিয়ে আবরার ডিক্লেয়ার করে দিল, আপনাদের দামি সময় নষ্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত। সামনে এমনটাতে যাতে না হয় সেটাই চেষ্টা করব। আজ এঙ্গেজমেন্টটা হবে না, উই আর সরি। যাওয়ার সময় অবশ্যই খেয়ে যাবেন। থ্যাংক ইউ। আবরারের ডিক্লারেশনের পর মহিমা চৌধুরী যখন তাকে কিছু জিজ্ঞেস করে, সে পাশ কাটিয়ে নিজ রুমে চলে যায়। তাকে প্যাকিং করতে হবে। রাইসাকে একবার যেহেতু খুঁজে পেয়েছে, আর হারাতে দিবে না সে। আবরারের এতটাও অধ্যতা দেখে রাগে ফুটছেন মহিমা শিকদার। কোনোভাবে হেলাল খানকে বুঝিয়ে শান্ত করলেন তিনি। এতদিনের বন্ধুত্বের খাতিরে উনিও শান্ত হয়ে গিয়েছেন, কিন্তু আবরারের তার সাথে কোনো কথা না বলে এমন সিদ্ধান্ত নেওয়াতে অনেক বেশি অখুশি হলেন মহিমা শিকদার। রাত 11টা। আবরার, অয়ন এবং মহিমা শিকদার মুখোমুখি বসে আছেন। অয়নের অনিচ্ছা থাকা সত্ত্বেও আবরারের কথায় এই মিটিংয়ে থাকতে রাজি হয়েছে। নীরবতা ভেঙে মহিমা বেগম বলে ওঠেন, হুট করে কি এমন হলো যে আমার মান সম্মানে তোয়াক্কা না করি তুমি এই প্রোগ্রামটা নষ্ট করে দিলে? তুমি জানো আমি কতটা অপমানিত হয়েছি। হেলাল আমাকে সম্মান করে, তাই কিছু বলিনি,
এখন কি আমি জানতে পারি কি এমন হয়েছে? আমি আগামীকাল চিটাগাং আসছি। সেখানে খুব বড় একটা ইস্যু হয়ে গিয়েছে। আমাদের প্রজেক্ট অর্ধেক কাজেই থেমে গিয়েছে। তাহলে সেটা অয়ন হ্যান্ডেল করবে। তাতে কি খুব কিছু যায় আসবে? যায় আসবে, মানুষের জানা উচিত শিকদার কোম্পানির মালিক আমি, অয়ন নয়। এই 1 বছরের বেশি আমি এখানে ছিলাম না। এই 1 বছরে অয়নকে সবাই কোম্পানির হেড মেনে নিয়েছে। আমি মনে হয় কিছুই পারি না। আমি চাই এই ইস্যুটাকে আমি হ্যান্ডেল করি। এতে যদি আপনার কোনো আপত্তি থাকে তাহলে আমি কিছু বলবো না। মহিমা শিকদার আবরারের কথা শুনে মনে মনে খুশি হন। তার মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। অপরদিকে অয়নের মুখেও বাঁকা হাসি ফুটে ওঠে। অয়ন খুব ভালোভাবে বুঝতে পারে প্রজেক্টের জন্য এইভাবে ছুটে যাওয়ার মানুষ আবরার নয়। অয়ন আবার বলে ওঠে, এতদিন যেহেতু এখানে অয়ন সামলিয়ে এসেছে, এত বড় যেহেতু কোনো ইস্যু নেই, তাহলে এই 1 মাসও অয়ন সামলাতে নিতে পারবে। আপনি 2 মাস সময় ওদের কাছ থেকে নিয়ে নিন। আমার উপর বিশ্বাস রাখুন, আপনার বিশ্বাস আমি ভাঙবো না। এই না হলে আমার নাতি, আমি ওনাদের সাথে কথা বলে নেব। আর অয়নকে বলে রাখি, ভেবো না এখানের দায়িত্ব তোমাকে দেওয়া হচ্ছে বলে তুমি সব সিদ্ধান্ত নিতে পারবে। এই 1 মাস তুমি আবরারের সাবস্টিটিউট হিসেবেই থাকবে। মহিমা শিকদারের কথা শুনে মুচকি হেসে অয়ন বলে, আমি তো সবসময় ভাইয়ের সাবস্টিটিউটই ছিলাম, এত ভাববেন না। আমার যদি আর কোনো কাজ না থাকে আমি কি রুমে যাব? যাও। অপরদিকে দরজায় কড়া নাড়লে প্রাপ্তির ঘুম ভেঙে যায়। ঢোলো ঢোলো চোখে দরজা খুলতেই দেখে বাইরের নিশান দাঁড়ানো। নিশান সেই ব্যক্তি যার গাড়িতে সেই রাতে প্রাপ্তির অ্যাক্সিডেন্ট হয়েছিল। একজন শুভাকাঙ্ক্ষী বন্ধুর মতো নিশান প্রাপ্তিকে আগলে রেখেছে এই 4 মাস। প্রাপ্তির অতীত সম্পর্কে সে কিছুই জানে না। প্রাপ্তি যখন বেঁচে উঠেছিল তখন তার অতীত জানার অনেক চেষ্টা করেছিল নিশান, কিন্তু প্রাপ্তির একটাই কথা, তার কিছু মনে নেই। তাই আর ঘাটায়নি, তার নাম দেয় খুশবু। অনেকদিন যাবত প্রাপ্তির জন্য চাকরি খোঁজার চেষ্টা করে গেছে সে, কিন্তু পারেনি। তাই নিজের বাড়িতেই একটা রুম ভাড়া করে দেয় তাকে। নিশানের বাবা মা খুশবুকে নিজের মেয়ে হিসেবেই ভালোবেসে এসেছে। অসহায় মেয়েটি তাদের ছেলের গাড়ির নিচে পড়ে নিজের বাচ্চাও হারিয়েছে। বাচ্চার আশাটুকু ছিল না, ওপরওয়ালার হাতে ধরিয়ে বাঁচিয়ে দিয়েছে তাকে। নিশান এত রাতে আসার মতো লোক নয়। হুট করে এত রাতে তাকে দেখে খুবই অবাক হয় প্রাপ্তি। জিজ্ঞেস করে বসে, আপনি এত রাতে? তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি। আসলে আমার এক বন্ধুর ফোন এসেছিল, তোমাকে চাকরির ব্যবস্থা সে করে দিতে পারবে, কিন্তু তোমাকে ঢাকা যেতে হবে। আনোয়ার কোম্পানি অ্যান্ড লিমিটেড এর মেন অফিসে একটি পোস্ট ফাঁকা আছে। আমার বন্ধু ওখানে চাকরি করে। ও তোমার সিভি জমা দিয়ে দিয়েছে। ওরা পরশু ইন্টারভিউ নেবে। তুমি কি যাবে? আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। এমনিতেই আমি ঢাকা যেতে চেয়েছিলাম। অতীতের কিছু প্রশ্নের উত্তর যে আমার চাই। তোমার কি কিছু মনে পড়েছে? না, তবে ওখানে যেহেতু আমার অতীত, তাই সেখানে গেলেই উত্তরগুলো পাবো। বেশ, আমি কাল তোমাকে নিয়ে যাব। এতদিন আমাকে আশ্রয় দেবার জন্য ধন্যবাদ। এটা আমার দায়িত্ব ছিল। আচ্ছা, একটা কথা কি জিজ্ঞাসা করব? করুন। তোমার হাজবেন্ডকে যদি খুঁজে না পাও, তুমি কি তোমার জীবন নতুন করে শুরু করবে না? আমি জানি না, আমার প্রশ্নের উত্তরগুলো না পাওয়া অবধি আমি সত্যিই জানি না কি করব। এতদিন তোমাকে বলিনি, তবে আজকে কিছু জিজ্ঞাসা করব, উত্তর দিবে? জি, বলুন। যদি কোনোদিন অতীতকে প্রত্যাখ্যান করো, তবে কি আমাকে তোমার ভবিষ্যতে মানাতে পারবে? আজ উত্তর দিতে হবে না, তুমি ভেবেচিন্তে উত্তর দিও। আমি কিছু ভাবিনি এই ব্যাপারে। প্লিজ ভেবে দেখো। বলে নিশান বেরিয়ে যায়। প্রাপ্তি তখনও সেখানে দাঁড়িয়ে রয়েছে। যতই অয়নের প্রতি রাগ অভিমান জমে থাকুক, সে অয়নের জায়গা কাউকে দিতে পারবে না। অয়ন হয়তো তাকে ভুলে অন্য কাউকে নিজের জীবনে জায়গা দিয়েছে, ধুমধাম করে এঙ্গেজমেন্ট করছে, কিন্তু প্রাপ্তি এখনো তার মনের গহীনে অয়ন নামক মানুষটিকে পুষে রেখেছে। সেই অয়নের সাথে বোঝাপড়া এখনো বাকি, যে কিছু প্রশ্নের উত্তর পাওয়ার সময় চলে এসছে, শুধু সময়ের অপেক্ষা। 2 দিন পর সকাল 9টার মধ্যেই স্কুলে ঢুকতে হবে রাইসাকে। আব্রাহামকে রেখে যেতে মন চায় না। মাত্র বসা শিখেছে ছেলেটা, কিন্তু অভ্যন্তর না পেয়ে চাকরিটা করতেই হবে। রেশমানটি এই বিপদে থাকার জন্য সাথ দিয়েছেন। এই কত ছেলে আর নিজের ভরণ পোষণের খরচটা তো তারই চালাতে হবে। শরীরটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে।
প্রেগনেন্সির সময় থেকে কিছু কমপ্লিকেশনগুলো রয়ে গিয়েছে। মাঝে মাঝে ভয় হয় ছেলেটাকে একা করে দিয়ে না ফেরার দুনিয়াতে চলে যাবে না তো সে। না না, এসব কি ভাবছে? এখনো কত দায়িত্ব বাকি, চিকিৎসা করাতে হবে, কিন্তু টাকাও লাগবে। এখন বিভিন্ন টেস্ট করতেই 10,000 পকেট থেকে খসে পড়ে। রেশমা বেগমের কাছে ছেলেকে বুঝিয়ে দিয়ে স্কুলের দিকে রওনা দিবে রাইসা। দরজাটা খুলে বের হতেই হাত পা জমে গেল তার। দরজার বাইরে সেই মানুষটি দাঁড়ানো, যার কাছ থেকে পালাতেই এই দূর শহরে ছেলেকে নিয়ে বহু কষ্টে জীবন কাটাচ্ছে সে। আবরার রাইসাকে প্রায় বছর খানিক পর দেখছে। গোলগা চেহারার ফর্সা মেয়েটি যেন হার্ডিয়ার হয়ে গেছে। আজ তার চোখে সেই ঔজ্জ্বল্য নেই। চোখের নিচের কালি যেন তার নির্গম রাতের বর্ণনা দিচ্ছে। একপাশে বেরোনি করে কুলের শাড়ি পরিহিতা নারীটি এক সময়ে তার সকল হাসির কারণ ছিল, অথচ আজ এই নারীর সকল কষ্টের কারণ সে। তার জন্য এই নারীটিকেই সকল প্রকার বঞ্চনা মুখে সহ্য করতে হয়েছে। আবরার 2-1 কদম এগিয়ে রাইসার সামনে এসে দাঁড়ায়। রাইসা এখনো চুপটি করে দাঁড়িয়ে আছে। মনের মধ্যে কিছু জড়তার মনের মধ্যে উকি দিচ্ছে। তবে কি আব্রাহামকে কেড়ে নিতে এতদূর চলে এসছে সে? আবরার নীরবতা ভাঙতে বলে ওঠে, কেমন আছিস রাইসু? কথা বলবি না? ভয় নেই, ছেলেকে নিতে আসিনি, বরং মা ছেলে দুইজনকে নিয়ে যেতে এসেছি। বড্ড দেরি করে ফেলেছি, তাই না রে? অনেক ভুল করেছি, অনেক বড়, যে ভুলের কোনো ক্ষমা হয় না। তবে এই একটা বছরে আমি যা বুঝেছি, তোকে আমার খুব দরকার। তুই যে আমার রক্তে মিশে আছিস রাইসা, তোকে যে ছাড়া আমার চলবে না। এই কয়টা মাস তোকে অনেক খুঁজেছি। আমি সেই দিন বাধ্য ছিলাম, কিন্তু আজ নয়। আমি তোর কাছ থেকে আব্রাহামকে কখনো কেড়ে নেব না। আমার চাই, আমার পুরো পরিবার চাই। রাইসু, প্লিজ একবার সুযোগ দে। আমি তোকে আমার যোগ্য করে তুলব, তোকে কোনো কষ্ট পেতে দেব না। এতক্ষণ চুপ করে আবরারের কথা শুনে যাচ্ছিল রাইসা। এতদিনের কষ্টগুলো যেন তাজা হয়ে উঠছে আবরারকে দেখে। আবরার যে কথাগুলি বলল, কথাগুলি শোনার প্রতীক্ষা এতগুলো বছর সে করেছে। চোখ থেকে না চাইতেও সোডিয়াম আর পটাশিয়াম ক্লোরাইড মিশ্রিত জল গড়িয়ে পড়ছে। এটা অতীতে খুশিতে নাকি সদ্য তাজা হওয়া মনের ক্ষততে, এটা বুঝতে পারছে না রাইসা। খুব কষ্টে নিজেকে সামলিয়ে বলে ওঠে, সময়টাও তো ঠিক মতো বলতে পারলি না। 1 বছর নয়, 1 বছর 2 মাস 13 দিন। যখন আমার তোকে সবচেয়ে বেশি দরকার ছিল, তখন আমি তোকে কাছে পাইনি। তোর কাছে আব্রাহাম কোনোদিন তোর ছেলে ছিলই না। ও শুধুমাত্র 1 রাতের ভুল ছিল। তুই তো ওকে অ্যাবর্ট করতে চেয়েছিলি। সত্যি বলতে আজ থেকে কয়েক মাস আগেও যদি তুই এই কথাগুলো বলতি, আমি মেনে নিতাম। আমি হয়তো তোর ভালোবাসায় অন্ধ হয়ে তোকে ক্ষমা করে দিতাম। তোর সাথে পরিবার সাজানোর কথাও ভাবতাম। কিন্তু আজ না। কাল তোর দাদিজান আবার যখন আদেশ দিবে, তুই আবার আমাকে একা করে দিবি। আফটার অল তুই কোম্পানির মালিক বলি কথা। এত সব কিছু পেয়ে সেগুলো ছেড়ে দেওয়ার মতো সাহস কি আদেও আছে তোর? তোর এখনো কষ্ট পেতে দেব না, প্লিজ রাইসু। সত্যি বলছি, একবার আমাকে বিশ্বাস করে দেখ। আমি দাদিজানকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওনার অন্যায় আবদার আর মেনে নেব না। প্লিজ রাইসু। রাইসু না, রাইসা। রাইসা ইসলাম। আমার সাথে তোর কোনো দিন কোনো কিছু ছিলও না, হবেও না। ভালো তো বেসেছি, তার শাস্তিও পাচ্ছি। তাই অহেতুক আর কথা বাড়াবো না। আমার তাড়া আছে। নিজের সময় নষ্ট করিস না। বলেই পাশ কাটিয়ে চলে যেতে নিল। আবরার হাত টেনে তাকে নিজের কাছে নিয়ে আসে, কানে মুখ লাগিয়ে বলে, বড্ড বেশি অভিমান জমে গিয়েছে। আজ হয়তো আমার কথায় তোর বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি কথা দিচ্ছি, তোর অভিমানগুলোকে আবারও ভেঙে ভালোবাসায় পরিণত করবো। নিজেকে তোর এবং আব্রাহামের যোগ্য প্রমাণ করার আগে আমি চাচ্ছি। আমি এই জন্য ভালোবাসি না যে তুই আমার বাচ্চা মা, আমি এই জন্য ভালোবাসি যে তুই আমার রক্তে মিশে আছিস। তোকে যে আমার চাই, খুব করে চাই, তুই আমার হতে বাধ্য। রাইসা কোনো রকম ধাক্কা মেরে আবরারকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। আবরার টাল না সামলাতে পেরে খানিকটা দূরে সরে যায়। রাইসার রাগে গজগজ করতে করতে বলে, নিজের পাওয়ারের গরম অন্যখানে দিস, আমার কাছে না। কিসের বাধ্য? আমি তোর কাছে কোনো কিছুর জন্য বাধ্য নই। আজ স্পষ্ট শুনে রাখ, আমার জীবনে তোর অস্তিত্ব নেই। আমি তোকে ভালোবাসি না। চলে যা এখান থেকে, প্লিজ। সেটা সময় বলে দেবে। রাইসা কথা না বাড়িয়ে গট গট করে সেখান থেকে চলে গেল।
আবরার রাইসার যাওয়ার পানে তাকিয়ে আছে, একটা বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে আশ্বস্ত করে। আমি পারবো, আমাকে যে পারতে হবে, প্রমিস করছি। যদি আমাকে তোর মনে জায়গা করে না নিতে পারি, তাহলে তোর সামনের আমি আসবো না, কিন্তু আমি এত তাড়াতাড়ি হাল ছাড়বো না। এক সপ্তাহ পর সকাল 10টা, একটা জরুরি কাজের জন্য অয়ন স্বামীর সাথে দেখা করতে এসছে। মাসখানেক হয়ে গেছে অয়ন স্বামীর সাথে দেখা করেনি। এখানে এসে জানতে পারে স্বামী আপাতত দেশে নেই, যে কারণে স্বামীর বড় ভাই আসফির সাথেই মিটিংটা কমপ্লিট করতে হবে। আবরারের অবর্তমানে আনোয়ার কোম্পানি অ্যান্ড লিমিটেড এর সাথে প্রজেক্টটা অয়নকেই কমপ্লিট করতে হবে। এতদিন পর অয়নকে দেখে আসফি তাকে জড়িয়ে ধরে। বেশ শুকিয়ে গেছিস, খাওয়া দাওয়া কি কিছুই করিস না? আর খাওয়া দাওয়া প্রাপ্তির হাতের রান্নার অভ্যাস হয়ে গেছে। এখন আর লোকমান কাকার রান্নাও ভালো লাগে না। তোমার খবর বলো, শুনলাম বিয়ের পর নাকি ভাবি তোমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছে। আর গার্লফ্রেন্ড, এতদিনের যত মেয়ে ফ্রেন্ড ছিল তাদের ব্লক লিস্টে পাঠিয়ে দিয়েছে। প্যারা। যাক, প্যারাটা কারো লাইফে তো আছেই। তুই কি আর বিয়ে শাদী করবি না? সত্যি ভালো আছিস তো? আচ্ছা আচ্ছা, চল। অপরদিকে আজ এক সপ্তাহ হয়েছে নিশানের বন্ধুর সাহায্যে এই কোম্পানিতে জব পেয়েছে প্রাপ্তি। একজন কলিগ সামিয়ার সাথে একটা ছোট বাসায় থাকছে সে। মেয়েটি খুবই ভালো। একা একা এত ভাড়া দেওয়াটা কষ্টকর হয়ে গিয়েছিল, তাই প্রাপ্তিকে তার সাথে থাকতে প্রস্তাব দেয়। শহরে অন্য কোথাও থাকাটাও সুবিধার মনে হচ্ছিল না দেখে প্রাপ্তিও রাজি হয়ে যায়। প্রতিদিনের মতো নিজে ডেস্কে বসে কাজ করছিল, তখন প্রাপ্তির সিনিয়র এসে জানায়, খুশবু, তোমাকে বস ডাকছে মিটিং রুমে। কাল যে ফাইলটা তোমাকে দিয়েছিল ওইটাও সাথে নিয়ে যেও। ফাইলটি কমপ্লিট হয়েছে? বস তো ক্লায়েন্টের সাথে মিটিংয়ে আছেন, এখনই কি যাব আমি? হ্যাঁ, ফাইলটা ক্লায়েন্ট দেখতে চেয়েছে, তুমি গেলেই বুঝবে। ঠিক আছে। মিটিং রুমে দরজার বাইরে দাঁড়িয়ে থেকেই প্রাপ্তি বলল, মে আই কাম ইন স্যার? আরে খুশবু, ভিতরে আসো। ফাইলটি ভেতরে ঢুকতেই প্রাপ্তির হাত পা জমে গেল, মাথাটা মুহূর্তে ফাঁকা হয়ে গেছে। ভেতরে বসে থাকা মানুষটি যে তার খুবই পরিচিত। 4 মাস পর মানুষটিকে দেখছে সে। আজ যার কাছে কিছু প্রশ্নের উত্তরের অপেক্ষায় এই শহরে তার আগমন, সেই মানুষটির সাথে অতর্কিতে তার দেখা হয়ে যাবে এটা তো জানা ছিল না। মানুষটা বড্ড শুকিয়ে গেছে। যে চোখের ভাষা এক সময় বিশ্বাস করে ভালোবেসেছিল, তাকে আজ সেই চোখ যেন গর্তের কোটরে চলে গেছে। লোকটাকে দেখে আজকেও মায়া লাগছে। যার রাগ জিদের পুরো ঘর কাঁপত, আজ বড্ড শান্ত লাগছে লোকটাকে। তার জীবনে তো নতুন মানুষ চলে এসছে, তবে কেন এতটা উদাসীন লাগছে তাকে? আসফির কণ্ঠস্বর ঘোর ভাঙায় প্রাপ্তির। দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। ফাইলটা ওনাকে দাও। জি স্যার। এতক্ষণ মাথা নিচু করে থাকলেও প্রাপ্তির বলা জি স্যার যেন ভেতরটাকে নাড়িয়ে দিয়েছে অয়নের। বারংবার প্রাপ্তিকে বাবার আশা এতটাই নিরাশ করেছে যে আজ আবার সেই আশাটুকুকেই পুনরায় সজাগ করতে মন চাইছে না। চোখ তুলে যদি দেখে মানুষটা ভুল, তখন কি করবে? মস্তিষ্কে প্রাপ্তির কথা এতটাই গেঁথে গেছে যে নিজেকে পৃথিবী থেকে আলাদা করিয়ে ফেলেছে। সারাক্ষণ মনে হয় আশেপাশে প্রাপ্তির ছায়া ঘুরে বেড়াচ্ছে। নিজেকে খুব কষ্টে সামলে নিয়েছে সে। আবার আশাহত হবার মতো মনের জোর আর যে নেই। তবুও মাথা উঁচিয়ে সামনে বসে থাকা মানুষটির দিকে তাকায় সে। মানুষটি যে আর কেউ নয়, প্রাপ্তি, তার মায়াবতী। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে এক মুহূর্ত দেরি না করে জড়িয়ে ধরলো তার মায়াবতীকে। প্রাপ্তি, তুমি ফিরে এসেছো? সত্যি ফিরে এসেছো তুমি? কেন ছেড়ে গিয়েছিলে আমায়? তোমার রাগ হয়েছিল আমার উপর, আমায় বকতে পারতে। তুমি যা শাস্তি দিতে আমি মাথা পেতে নিতাম। তুমি জানো, এই 4 মাস পাগলের মতো খুঁজেছি তোমায়। কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? অয়নের কাছ থেকে কোনো মতে নিজেকে সারিয়ে বলতে লাগলো প্রাপ্তি। আপনার কোথাও ভুল হচ্ছে স্যার, আমি প্রাপ্তি নই। প্লিজ পাবলিক প্লেসে এমন অসভ্যতা করবেন না। প্রাপ্তি, এভাবে কেন বলছো? আমার প্রাপ্তিকে আমি অন্ধকারের মাঝেও চিনে নিব। তুমি এভাবে কেন বলছো? আবারও বলছি আমি প্রাপ্তি নই, আমি আপনাকে চিনি না। এবার মেজাজ খারাপ হতে লাগলো অয়নের। প্রাপ্তি কেন নিজেকে তার থেকে আড়াল করতে চাইছে? এতটা রাগ জমে আছে যে সে অয়নকে চিনতে চাইছে না।
নিজেকে সংবরণ করে অয়ন আবারও প্রাপ্তির কাছে যায়। তার হাত দুটি প্রাপ্তির গালে আলতো করে ছুঁয়ে বলে, প্রাপ্তি, তুমিও জানো আমিও জানি তুমি আমার প্রাপ্তি, তাহলে কেন অস্বীকার করছো তুমি? রাগ হচ্ছে বলতে পারো, এভাবে আমাদের সম্পর্কটা অস্বীকার তো করো না। অয়নের হাত দুটো সিটকে চেঁচিয়ে ওঠে প্রাপ্তি। বারবার অসভ্যতা কেন করছেন? আমি প্রাপ্তি নই, আমার নাম খুশবু। আপনি বারবার কেন জোর করে যাচ্ছেন? আমি আজকের আগেও আপনাকে দেখিও নি। স্যার, এই যে আপনার ফাইল, প্লিজ আমি আসছি। বলেই মিটিং রুম থেকে বেরিয়ে গেল প্রাপ্তি। দৌড়ে ওয়াশরুমে চলে গেল সে। পানি সেরে অজরে কাঁদতে লাগলো। সে তো চেয়েছিল এই মানুষটির সাথে জীবন কাটাতে, চলে গিয়েও ফিরে আসতে চেয়েছিল, কিন্তু এই মানুষটার জীবনে তো অন্য কারো আগমন ঘটে গেছে। কেন ফিরবে সে? 1 সপ্তাহ আগে তার এঙ্গেজমেন্টও হয়ে গেছে। তাহলে আজ তাকে দেখে এতটা অনুনয় কেন করছিল? কেন তাকে দেখে মনে হচ্ছিল মানুষটা ভালো নেই? গোলক ধাঁধার মধ্যে নিজেকে যেন আউলিয়ে ফেলেছে প্রাপ্তি। অপরদিকে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না অয়ন। তার মায়াবতী তাকে চিনতে চাইছে না। অয়নকে উত্তেজিত দেখে আসফি মিটিং রুম ফাঁকা করে ফেলে। অয়নের কাঁধে হাত রেখে তাকে বলে, তোর কোথাও ভুল হচ্ছে। মেয়েটি প্রাপ্তি নয়, ওর নাম খুশবু। এই 1 সপ্তাহ হয়েছে ও এখানে জয়েন করেছে। ও তো ঢাকাতেও থাকে না। তোর কোথাও ভুল হচ্ছে। দুজন মানুষ একই চেহারা কিভাবে সম্ভব ভাই? সেই প্রশ্ন যে আমাকেও ভাবাচ্ছে না তা নয়। এর শেষ আমি দেখে ছাড়বো। তুমি শুধু আমার একটি কাজ করে দিবে। আসফির সাথে কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়ে অয়ন। ডেস্কে এসে জানতে পারে শিকদার কোম্পানির প্রজেক্টর দায়িত্ব প্রাপ্তিকে দেওয়া হয়েছে। প্রাপ্তি খুব ভালো করে জানে এটা কার কারসাজি, তবে নিজেকে দুর্বল করবে না সে। অয়নকে এবার আর বিশ্বাস করবে না সে। প্রজেক্টের কাজ করতে করতে রাত 11টা বেজে যায় প্রাপ্তির। একে তো সামিয়া চলে গেছে, আবার রাত। এই রাতে একা একা বাসায় যাবে কিভাবে, এটা নিয়ে একটা চিন্তায় পড়ে গেল প্রাপ্তি। অফিস থেকে বের হতেই কেউ একজন পেছন থেকে প্রাপ্তির মুখ চেপে ধরে। প্রাপ্তি কিছু বোঝার আগেই কালো কাপড় দিয়ে চোখ মুখ বেঁধে তাকে একটি গাড়িতে উঠানো হয়। প্রাপ্তি সর্বোচ্চ চেষ্টা করে গোঙাতে লাগলো। বেশ কিছু সময় পর গাড়িটি কোথাও থামলো। প্রাপ্তিকে টানতে টানতে কোথাও নিয়ে ধাক্কা মারে অজানা লোকটি। তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায় প্রাপ্তি। অজানা লোকটি তখন প্রাপ্তিকে চেপে ধরে তার উপর নিজের ভর ছেড়ে দেয়। লোকটির গরম নিঃশ্বাসে যেন প্রাপ্তির ভেতরটাকে পুড়িয়ে দিচ্ছিল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও যখন ব্যর্থ, তখন প্রাপ্তি নিজেকে আর সংযত রাখতে পারেনি। মুখের গুঙ্গানি ক্রমশ বেড়েই চলেছে। অচেনা মানুষটি প্রাপ্তির গলায় চুরে একটা কামড় দিতেই ব্যথায় কুঁকড়ে ওঠে। তারপর প্রাপ্তিকে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ না পেলে প্রাপ্তি নিজের চোখ ও মুখের বাঁধন খুলে ফেলে। আশেপাশে শুনশান নীরবতা, কেউ নেই। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রাপ্তি। উঠে দাঁড়াতেই যাবে, পাশে একটা চিরকুট পেয়ে খুবই অবাক হলো সে। চিরকুট খুলতেই নজর পড়ে। আবার দেখা হবে। প্রথমে ভেবেছিল এইরকম কাজ অয়নই করতে পারে, কিন্তু হাতের লেখাটা অচেনা। যদি অয়ন না হয় তবে কে হতে পারে? আগেও অয়ন তাকে পাগল প্রমাণ করতে নানা রকম জঘন্য প্ল্যান করেছে। হ্যালো, কে বলছেন? অয়ন বাথরুমে আছে, আমাকে বলতে পারেন। হ্যালো অয়ন, বের হও, কেউ তোমাকে ফোন করছে। কে ফোন করেছে? জানি না, চুপ করে আছে। রেখে দাও। গুরুত্বপূর্ণ সময়ে শুধু ফাউল রং নাম্বারে ফোন আসে। রেখে দাও, আর তুমি এখানে আসো। ফোনের অপারের অয়ন আর মেয়েটির কথোপকথন শুনে অয়নের প্রতি ভালোবাসাটা খুব শূন্য হয়ে যায়। সে তো ভালোই আছে, শুধু শুধু তার জীবনে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি হয়ে ফিরে যাবার তো দরকার নেই। হয়তো তার প্রয়োজন অয়নের জীবনে ফুরিয়ে গেছে। থাক না সে নিজের মানুষকে নিয়ে। প্রাপ্তি না হয় মরে গেছে সারা জীবনের জন্য। সেদিনের পর থেকে প্রাপ্তি নিজ অন্তঃসত্ত্বাকেও প্রকাশ করতে দেয়নি। নিশানও তার পরিবার বহুবার তাকে তার অতীত সম্পর্কে জানতে চেয়েছে, কিন্তু প্রাপ্তি লুকিয়ে গেছে। তবে মনের মাঝে হাজারো প্রশ্ন উকিঝুঁকি দেয়। কেন নয়ন প্রাপ্তির সাথে এমন করেছে? যদি একটা বাচ্চাই প্রয়োজন ছিল, তবে প্রাপ্তি কেন? আরো কত মেয়ে রয়েছে যারা টাকার বিনিময়ে সব করতে রাজি। কেন অয়ন প্রাপ্তির জীবনটাকে ছারখার করতে চলে এলো? অতীতের কথা মনে পড়তেই চোখ ভিজে এসছে। কাল সকালে ওই মানুষটাকে আবার দেখতে হবে। মাথা ব্যথাটা তীব্রতর হচ্ছে। কখন যে ঘুমের দেশে পাড়ি দিয়েছে প্রাপ্তির নিজেরও হুঁশ নেই।
অপরদিকে রাত 3টা। আব্রাহাম কান্নায় ঘুম ভেঙে গেছে রাইসার। বাচ্চাটা খুব জোরে জোরে কাঁদছে। সচরাচর এইভাবে আব্রাহাম কখনো কাঁদে না। মাথায় হাত রাখতেই চমকে ওঠে রাইসা। গা জ্বরে পড়ে যাচ্ছে বেচারার। এত রাতে কোথায় যাবে, কি করবে, কিছু মাথায় কাজ করছে না তার। দৌড়ে রেশমা বেগমকে ঘুম থেকে জাগায়। রাত 3টায় ছেলেটাকে কোথায় নিয়ে যাবে বুঝতে পারছে না সে। রাইসার উত্তেজনা শান্ত করতে রেশমা বেগম বলেন, আচ্ছা রাইসা, শান্ত হও, কিচ্ছু হবে না। আমি ড্রাইভ করে দিয়ে যাচ্ছি দরকার হলে। রাতে কোনো না কোনো হসপিটাল খোলা তো থাকবেই। সরি আন্টি, আপনাকে এত রাতে এভাবে হয়রানি করার জন্য। আব্রাহাম আমার সব কিছু আন্টি। আমি ওকে ছাড়া সত্যি কিচ্ছু ভাবতে পারি না। ইটস ওকে, চলো আমি চাবি নিয়ে আসছি। চুপ। বাইরে বের হতেই একটি কালো গাড়ি দেখে অবাক রাইসা। গাড়িটা আবরারের। তার মানে বান্দা এখনো যায়নি। বিগত 7 দিন লোকটা গাড়ি নিয়ে তার বাড়ির সামনেই বসে থাকে। সকাল সন্ধ্যা এইভাবে রাইসার সামনে ঘুর ঘুর করে উত্তক্ত করাই এই বান্দার মূল উদ্দেশ্য। যেন আঠার মতো লেগে আছে রাইসার সাথে সে। রাইসা আর রেশমা বেগমকে হন্ততন্ত করে বের হতে দেখে গাড়ি থেকে বেরিয়ে আসে আবরার। আজকালের রাতগুলো নির্ঘুম কাটে তার। রাইসাকে এক ঝলক না দেখলে ঘুমেরাও যেন তার কাছে আসতে চায় না। রাইসার উদ্বিগ্ন মুখখানা তাকে জানান দিচ্ছে কিছু একটা গুরুতর ঘটেছে। রাইসাকে প্রশ্ন করলে কোনো উত্তর পাবে না, এটা তার অজানা নয়। তাই সরাসরি রেশমা বেগমকে প্রশ্ন করে সে। রেশমা বেগম আব্রাহামের শারীরিক অবস্থার কথা সব খুলে বলে আবরারকে। আবরার এক মুহূর্ত দেরি না করে বলে, আন্টি আপনি বাসায় থাকেন, আমি নিয়ে যাচ্ছি ওদের। আন্টি, ওকে বলে দিন আমার এবং আমার বাচ্চার কারোর দয়ার দরকার নেই। আন্টি এটা জেদের সময় নয়, ওকে তাড়াতাড়ি বলুন গাড়িতে উঠতে। ইট উইল বি ফাস্ট। আন্টি আমি বললাম তো আমাদের কারোর দয়ার দরকার নেই। এত আহ্লাদ এতদিন কোথায় ছিল? প্লিজ আন্টি, দেরি হয়ে যাচ্ছে। করবে তোমরা? বাচ্চাটার জ্বর 102 ডিগ্রি, আর তোমরা পড়ে আছো নিজেদের জেদ নিয়ে। এই রাতে আবরারের সাথে যাওয়াটাই সেফ হবে রাইসা। আমার এজ হয়েছে, আমি এতটা দ্রুত হয়তো নিতে পারবো না। প্লিজ জেদ করো না, নাও গো। অগত্যা বাধ্য হয়ে আবরারের সাথেই হাসপাতালের দিকে রওনা হয় রাইসা। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে তারা। ভেতরে ডাক্তার আব্রাহামকে দেখছেন। আব্রাহামের অসুখটা প্রায়ই হয়, তবে এই 1 মাস তার কোনো সমস্যা হয়। রাইসা চিন্তিত মুখে এক কোনায় দাঁড়িয়ে আছে। আবরার তাকে নিপুণ দৃষ্টিতে দেখে যাচ্ছে। এই মেয়েটার কত রূপ! 1 বছর আগে এই মেয়েটি ছিল বেখেয়ালি, প্রাণোচ্ছল একটি নারী, যাকে দেখলে তার মনে হাজারো রঙের মেলা লাগতো। হ্যাঁ, তখন এই অনুভূতিকে ঠিক কি বলে সেটা জানতো না। অথচ আজ সেই নারী তার বাচ্চার মা। নিজের শরীরের কথা চিন্তা না করে হাসপাতালের করিডোরে পাংশু মুখে দাঁড়িয়ে আছে। ডক্টর সিদ্দিক হুসেনের ডাকে ধ্যান ভাঙে আবরারের। জি বলেন। বাবুর বাবা মা কি আপনারাই? জি বলেন। আমার কেবিনে আসুন, কিছু কথা বলার আছে। চিন্তিত মুখে মুখোমুখি বসা ডক্টর সিদ্দিক এবং আবরার রাইসা। ডক্টরের হঠাৎ ক্যাবিনে ডাকা তাদের চিন্তা ফেলে দিয়েছে। আচ্ছা, বাবুর ইমিউনিটি যে খুবই দুর্বল, সেটা কি আপনারা জানেন? জি, ও প্রিমেচিউর বেবি ছিল। কি হয়েছে ডক্টর? আপনারা বাবা মা, তাই আপনাদের কাছ থেকে কিছুই লুকাবো না। বাবুর হার্টে কিছু কনক্লিউশন আছে। আমার যতটুকু ধারণা, বাবুর ইমিউনিটি সি আর ম্যানোক্রিয়েশনের কারণে হার্টের প্রবলেমটা হয়েছে। আমি কিছু টেস্ট করিয়েছি, কাল রিপোর্ট আসবে, তাহলে আরও ক্লিয়ার হতে পারবো। ওর যখন বার্থ হয়েছিল কিছু কমপ্লিকেশন ছিল, কিন্তু ডক্টর তো বলেছিল এভরিথিং ইজ অল রাইট। তাহলে আসলে এই প্রবলেমগুলো তো এখন হয়তো ধরা পড়ে নেই, ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আর বাবু বার্থ টাইমে সিরিয়াস মেডিটেশনে ভুগেছে। প্রিমার টিসির জন্য এই প্রবলেমগুলো আরও সিরিয়াস রূপ নিয়েছে। এখন একটা চিকিৎসা চক্র। দেখুন, বেবি অনেক ছোট, 7 মাস বয়সে বাইক পাস করা পসিবল নয়। তবে কালকে রিপোর্ট আসলে আমি মেডিসিন দিতে পারি। আর ওর বয়স 6-7 হলে বিদেশে নিয়ে ওর হার্টের ছোট্ট একটা অপারেশন করলে হবে। বিগ নেসেসারি, ডোন্ট ওয়ারি। আল্লাহ এত মাসুম বাচ্চার কিছুই হতে দিবেন না ইনশাল্লাহ। তবে হ্যাঁ, বাবুকে কোনো মতন মেন্টাল স্টেজ দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। ডক্টরের কেবিন থেকে বেরিয়ে রাইসা কান্নায় ভেঙে পড়ল। আব্রাহাম তার একমাত্র বাচ্চার আশা।
এতটুকু বাচ্চার শরীরের এই অবস্থা শুনে কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না সে। আবরার আজ একজন হতভাগ্য বাবা। আজ তার ভুলের জন্য তার ছেলে এতটা কষ্ট পাচ্ছে। সবকিছুর জন্য একমাত্র সেই দায়ী। এতটুকু বাচ্চার নাকি হার্ট ডিজিজ। না জানি কত কষ্ট তাকে বয়ে বেড়াতে হচ্ছে। রাইসার অবস্থা দেখে ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে সে। কেবিনের বাইরে থেকে উকি মারলে আব্রাহামের মাসুম চেহারাটা দেখতে পারে আবরার। স্যালাইন দিয়ে রাখা হয়েছে তাকে। না চাইতে আজ আব্রাহাম কাঁদছে। হ্যাঁ, আজ সে কাঁদছে। আজ তার চেয়ে দুর্ভাগা কেউ নাই। সকাল 8টা। রাইসা কেবিনে আব্রাহামের পাশেই চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। আবরার নির্গম রাত কাটিয়েছে। সারা রাত শুধু এক চিন্তা যে রিপোর্ট কি আসবে। আব্রাহামকে নিয়ে তার যে অনেক স্বপ্ন ছিল, আব্রাহামের বাবা হওয়ার যোগ্যতা হয়তো তার আসলেই নেই, কিন্তু এইভাবে রাইসা আর আব্রাহামকে একা রাখতে পারবে না সে। যেভাবেই হোক তাদের দুজনকে তার সাথে নিয়ে যাবে। দরকার হলে শিকদার ভিলা ছাড়তেও সে রাজি। সূর্যের এক ফালি রোদ মুখে পড়তেই ঘুম ভেঙে যায় রাইসার। চোখ খুলতেই দেখতে পায় আব্রাহামকে আদর করছে আবরার। এই দৃশ্যটি এতদিন শুধু কল্পনাই করেছে, তবে আজ তা বাস্তবতায় পরিণত হয়েছে। চুপটি করে ছেলেটা বাবার আদর খাচ্ছে। ভোরের দিকে ছেলেটার জ্বর কমেছে, এখন স্যালাইন খুলে দিয়েছে। আচ্ছা, আব্রাহামের তো অধিকার বাবার ভালোবাসা পাওয়া। নিজের রাগ জিদের জন্য কি আব্রাহামকে তার বাবার কাছ থেকে দূর করে দিচ্ছে? ডক্টর বলেছেন কোনো মেন্টাল প্রেশার ওকে দেওয়া যাবে না। আব্রাহামের ভবিষ্যতের কথা ভেবেও আবরারকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত রাইসার। রাইসাকে ভাবতে দেখে আবরার জিজ্ঞেস করে, কি ভাবছিস? আবরারকে নিয়ে ভাবিস না, কিচ্ছু হতে দিব না আমার বাচ্চা, আমি আছি তো। তোর সাথে কিছু কথা ছিল। বল, শুনছি। এতদিন আমরা দুজন অনেক স্বার্থপরতা দেখিয়েছি। এবার কি আমাদের বাচ্চার জন্য সবকিছু ভুলে নতুন করে সব শুরু করতে পারি? আব্রাহামের একটা কমপ্লিট ফ্যামিলি দরকার, যা আমি একা ওকে কখনোই দিতে পারবো না। আর তুই যদি ওকে শুধু আপন করে নিতে চাস, সেটাতেও রাজি। আমি শুধু ওর হ্যাপিনেস চাই। তুই জানিস কি বলছিস তুই? আমাদের সম্পর্কে আছেই তো এই একটা সুতো। ওর যদি কিছু হয়ে যায় আমাদের কিছুই থাকবে না। ওর জন্য না হয় আবার একটু চেষ্টা করি। আমি তোকে ভালোবাসি রাইসা। আমাদের জীবনে ওই শুধু নয়, আমি জানি আমি তোর জীবনের পারফেক্ট নয়, কিন্তু আমি নিজেকে শুধরে নেবো দেখিস। আমি তোদেরকে কখনো কষ্ট পেতে দিব না, প্লিজ। আমাদের বাপ ছেলেকে একা করে দিস না। আমার যেমন ওকে দরকার তেমন তোকেও দরকার। আমি যে দুজনকে চাই। আমি কিন্তু দাদি, এসবের পরোয়ার করি না। কি হবে বল যদি ঠিক? আমি এসবের পরোয়ার করি না। কি হবে বল যদি শিকদার টাইটেল আর না থাকে? টাকা পয়সা কি সব? তুই একবার বল, সব ছেড়ে দেব। আমি একটা পরিবার চাই, নিজস্ব পরিবার, যেখানে কোনো ঝলক চাদরে নেই। প্লিজ রাইসা। এবার যদি কিছু করেছিস তো দেখবি আমি কি করি। তুই বললে জীবনটুকু দিয়ে দেব, কিন্তু তোকে কষ্ট পেতে দেব না, আই প্রমিস। রাইসার চোখ চিকচিক করছে, সব অভিমানের রাগ অশ্রুরূপে পড়ছে। আব্রাহামকে শুইয়ে রাইসার কাছে হাঁটু গেড়ে বসে আবরার দুটো হাত দিয়ে তার গাল দুটি ধরে বলে, অনেক কাঁদিয়েছি আর কাঁদাবো না। এই মুক্ত করার দাম যে অনেক, এর কি ক্ষতি করা যায়? রাইসা না পেরে আবরারের বুকে মুখ লুকায়। এটা যে তার সবচেয়ে প্রশান্তির জায়গা। আজ সে তার ভালোবাসার মানুষটিকে পেয়েছে। আবরারও পরম যত্নে তার ভালোবাসাকে আগলিয়ে ধরেছে। অপরদিকে প্রাপ্তির মনটা খসখস করছে। কেন জানি মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে, কিন্তু পিছনে কেউ নেই। বারবার পিছনে ফিরলে কাউকে দেখতে পাচ্ছে না সে। তবে সেই অচেনা লোকটি তার পিছু নিয়েছে। অফিস যাওয়ার জন্য রিক্সা খুঁজে যাচ্ছে, কিন্তু কোনো রিক্সা না পাওয়ায় হেঁটে মরে যেতে হচ্ছে তাকে। রাস্তায় হাঁটার সময় বারবার মনে হচ্ছে কেউ তার পিছু নিয়েছে। এবার মনে হচ্ছে মানুষটি তার খুব কাছে চলে এসছে। দেরি না করে পিছনে ফিরলেই দেখতে পায় নিশান আপনি এখানে? কেন বলো তো, আমি আসতে পারি না? পেছনে দাঁড়িয়ে আছে। হুট করে নিশানকে দেখে প্রথমে প্রাপ্তি ও চমকে ওঠে। প্রাপ্তিকে ঘাবড়ে যেতে দেখে নিশান জিজ্ঞেস করে, খুশবু, তুমি ঠিক আছো তো? জি, আমার কি হবে? তোমাকে খুব টেন্স লাগছে, তাই আর কি। আপনি কখন এসেছেন? আমার অ্যাড্রেস কিভাবে পেলেন? সকালে এলাম, আর অ্যাড্রেস আমার বন্ধুই দিল। বলল তুমি নাকি এখানে থাকছো। আসলে তুমি তো বেশ কিছুদিন হয়েছে এখানে, তাই দেখতে এলাম। অফিস যাচ্ছ বুঝি? জি। আন্টি আঙ্কেল কেমন আছেন? ভালো। তোমার গলায় কি হয়েছে?
কিছু না, অ্যালার্জি আর কি। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। নিশান আর বেশি ঘাটায় না। প্রাপ্তিও খুব অপ্রস্তুত হয়ে পড়ে নিশানের প্রশ্ন। একবার বলতে চেয়েও থেমে যায়। শুধু শুধু নিশানকে টেনশন দেওয়ার মানে নয়। তারা দুজন হেঁটে রওনা দিল মেইন রোডের দিকে। আড়াল থেকে কেউ একজন খুব নিপুণভাবে তাদের লক্ষ্য করছিল। প্রাপ্তির চলে যাওয়ার দিকে তার শান্ত নজর। প্রাপ্তির নিশানের সাথে চলে যাওয়ার পর সেও গাড়িতে বসে রওনা দেয় গন্তব্যে। সকাল 11:30। প্রাপ্তি ডেস্কে বসে নতুন প্রজেক্টে কাজ করে যাচ্ছে। আজকে সাইট ভিউইং এর জন্য নারায়ণগঞ্জ যেতে হবে অয়নের সাথে। প্রাপ্তি প্রথমে আপত্তি জানালেও আসফির উপর কথা বলতে পারল না। মনে মনে অনেক বেশি বিরক্ত সে, কিন্তু কিছু করার নেই। একটু পর পিয়ন এসে জানায়, ম্যাডাম, বস আপনাকে ওনার রুমে যাইতে বলছে। আচ্ছা। আসফির রুমের বাইরে দরজা নক করতেই আসফি ভেতরে আসতে বলে। সেখানে অয়ন উপস্থিত ছিল। অয়নকে তোয়াক্কা না করে আসফির উদ্দেশ্যে বলে, স্যার আমাকে ডাকছিলেন। ও খুশবু, আসো। যার জন্য ডেকেছিলাম, তোমাদের এখনই বের হতে হবে। অয়ন চাচ্ছিল সকাল সকাল সাইড ভিউ করে আসবে, আর তোমাকে একাই যেতে হবে। কিন্তু স্যার সেটা তো সেকেন্ড হাফে ছিল, আর আমি একা। থ্যাংক ইউ আমার উপর ট্রাস্ট করার জন্য, বাট নো, বাট আই নো ইউ ক্যান ডু ইট, সো গেট রেডি। প্রাপ্তি আর কথা বাড়াতে পারে না। অয়নের দিকে তাকালে দেখতে পায় সে মিটিমিটি হেসে যাচ্ছে। প্রাপ্তির আগে লোক দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। প্রাপ্তি যাওয়ার পর অয়ন আসফিকে বলে, থ্যাংক ইউ সো মাচ। তোমার কাছে আমি ঋণী থাকবো। ভাই, তোরা স্বামীর উপর আমার 5 আনার ভরসা নেই। যাই করিস পুলিশ কেস করাস না। ডোন্ট ওয়ারি, আজকে ওর আমাকে বলতেই হবে কেন আমাকে চিনতে চাইছে না। এত কিসের রাগ? যা ভালো মনে করিস, কিন্তু একটা জিনিস মাথায় রাখিস, ওর মেন্টাল কন্ডিশন কিন্তু ভালো না। মিসক্যারেজ হ্যান্ডেল করার মতো মানসিক ক্ষমতা সবার থাকে না। শি হ্যাজ বিন সাফারিং সিন্স দেন, সো টেক কেয়ার অফ হার। কিচ্ছু হবে না, আমি ওর কিছু হতে দিব না। অয়ন আসফির সাথে কথা বলে সোজা পার্কিং এরিয়াতে চলে যায়। রিয়াদকে দিয়ে এই 4 মাসে কি কি হয়েছে প্রাপ্তির জীবনের সব ডিটেলস কালেক্ট করেছে সে। প্রাপ্তি এই 4 মাস কতটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল, কিভাবে সে নিজেকে একটি রুমে আটকে রেখেছিল, তার এই 4 মাসের প্রতিটি নির্ঘুম রাতের খোঁজ অয়ন নিয়েছে। কাল যখন প্রাপ্তি তাকে চিনতে পারছিল না, অয়নের রাগ মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। ভেবেছিল প্রাপ্তিকে নিজের কাছে আটকে রাখলে প্রাপ্তি হয়তো তাকে সত্যিটা বলবে। রাতে অচেনা লোকটি যে প্রাপ্তিকে তুলে নিয়ে গিয়েছিল সে আর কেউ না, অয়ন। কিন্তু প্রাপ্তির গলায় কামড় দেওয়ার সময় লক্ষ্য করে তার গলা থেকে একটা নিচ থেকে ক্ষত দেখা যাচ্ছে। প্রাপ্তিকে টোকা দিলে যে মানুষটি নিজেকে ঠিক রাখতে পারে না, সে প্রাপ্তির ক্ষত দাগটি দেখে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছিল না। তাই সেই জায়গা ছেড়ে চলে যায়। রিয়াদকে 7 ঘন্টা সময় দেয় যাতে খুশবুর পুরো ডিটেলস সে বের করে, এবং রিয়াদ সেই কাজটিও করে। অয়নকে রিয়াদ জানায় প্রাপ্তি অ্যাক্সিডেন্ট এবং মিসক্যারেজের পর মানসিক ট্রমার জন্য ট্রান্সাইন্ড অ্যামনেশিয়া হয়েছে। তবে অয়নের ধারণা প্রাপ্তি কিছু বলেনি। কোনো একটা কারণে ইচ্ছে করে প্রাপ্তি নিজেকে গোপন করেছে। নিজের অস্বস্তি মানতে সে নারাজ। গাড়ির ড্রাইভিং সিটে গা এলিয়ে দিল অয়ন। নিজের ভালোবাসা প্রমাণ করার উপায় তার জানা নেই। রিয়াদের কাছ থেকে সব জানতে পেরে প্রাপ্তির কাছে ছুটে যায় সে। কিন্তু অন্য একটি ছেলের সাথে প্রাপ্তিকে দেখে ভেতরে ভেতরে জ্বলতে থাকে অয়ন। প্রাপ্তিকে এবার হারিয়ে ফেললে বেঁচে থাকার আশাটুকু হারিয়ে ফেলবে সে। গাড়ির কাছে টোকা পড়ায় ভাবনার জগতে সেট পড়ে তার। বাইরে তাকাতেই দেখে প্রাপ্তি দাঁড়িয়ে আছে। মেয়েটিকে এখন আরো বেশি মাতাল করার সুন্দরী লাগে। আগে খুব কম শাড়ি পরতো, কিন্তু এখন সব সময় শাড়ি পরে। চুলগুলো ঢেউ খেলে মাতাল হাওয়ার সাথে পাল্লা দিয়ে মুখটা বড্ড শুকিয়ে গেছে। ঠোঁটের নিচের তিলটা আরো সুস্পষ্ট। তিলটা মাদকতা সৃষ্টি করে মনের গহীনে। মেয়েটির এমন এমন জায়গায় তিল আছে যা অয়নের শুধু নেশার যোগ বাড়িয়ে তোলে। মেয়েটা যেন জলজন্ত নেশার স্তূপ। নিজের দিকে অয়নের নেশাগ্রস্ত দৃষ্টি প্রাপ্তিকে বেশ অপ্রস্তুত করছে। সে এবার একটু দৃঢ় কণ্ঠে বলে ওঠে, যদি যাওয়ার ইচ্ছা না করে থাকে বলতে পারেন, আমারও হয়তো নিজের সময় নষ্ট করার ইচ্ছা নেই। দরজা খোলা আছে, উঠে আসুন। মুচকি হেসে অয়ন প্রাপ্তিকে বলে। প্রাপ্তি কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসে। প্রাপ্তি বসে পড়লে অয়ন গাড়ি স্টার্ট দেয়। আপন গতিতে গাড়ি চলতে থাকে। দুটি মানুষ পাশাপাশি, কিন্তু নিশ্চুপ পরিবেশ।
প্রাপ্তি আর চোখে অয়নকে দেখে যাচ্ছে। মানুষটাকে দেখলেই মনে মোচড় দেয় তার। আচ্ছা, মানুষটা ভালো আছে তো? লুকিয়ে লুকিয়ে দেখার কিছু নেই মিস খুশবু। দেখতে হলে সরাসরি দেখুন। চোখের মতো রিপিট, চোরের মতো দেখলে আমার লজ্জা লাগবে। অয়নের কথায় বেশি লজ্জায় পড়ে দেয় প্রাপ্তি। নজর বাইরে দিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, আপনাকে দেখতে বয়ে গেছে আমার। একজন বিবাহিত পুরুষের দিকে তাকাবো, এতটা নিট মানসিকতা আমার নয়। আমার সম্পর্কে সব জানেন দেখি। সারা শহর জানে, আমি জানবো না? আপনার বাগদত্তা জানেন আপনি আমার সাথে আছেন এখন? বাগদত্তা? তার সাথে তো আপনার শুধু এঙ্গেজমেন্ট হয়েছে। ও এক তো বলতে পারছি না। প্রাপ্তির কথা শুনে জোরে হেসে ওঠে অয়ন। অয়নকে হাসতে দেখে প্রাপ্তি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে, তাই জিজ্ঞেস করে, আপনি হাসছেন যে? তো কি করব, আমার একবারই বিয়ে হয়েছে, আমার কোনো বাগদত্তা নেই। আর সারা শহর জানে এঙ্গেজমেন্ট আমার না, ভাইয়ের ছিল। আপনি আমার প্রাপ্তির মতো দেখতে, আপনি আমার প্রাপ্তি নন। তাই আপনাকে শিকদার ফ্যামিলির ইন্টারনাল ইস্যু আপনাকে বলতে পারবো না। তবে একটু জেনে রাখুন, আমার কোনো বাগদত্তা নেই। আমার শুধু একটাই বউ, সেটা হলো প্রাপ্তি। খুব ভালোবাসেন বুঝি? খুব। ও যদি বলে আমি জীবন বাজি রাখতে পারবো। সত্যি? সন্দেহ আছে? আমাকে সন্দেহ করার? তবে হয়তো আপনার ভালোবাসার খুঁজ ছিল, তাই হয়তো উনি শুনেছে উনি মারা গেছেন। প্রাপ্তির কথায় মুখ শক্ত হয়ে যায় অয়নের। গম্ভীর এবং রাগী কণ্ঠে বলে, আমার প্রাপ্তি মারা যায়নি, রেগে আছে শুধু। যেদিন আমি ওর রাগ ভাঙাতে পারবো, ও আবার আমার কাছে চলে আসবে। প্রাপ্তি আর কোনো কথা বলে না। অয়নের রাগ সম্পর্কে তার ধারণা রয়েছে, কিন্তু অয়ন কি সত্যি তাকে এতটাই ভালোবাসে? যদি ভালোবাসতো তবে কি তাকে এত ছলনার মাঝে রাখতো? একবার তাকে খোঁজার চেষ্টা করতো না? তার অবর্তমানে অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠতা জড়াতো। যদিও তার এঙ্গেজমেন্ট হয়নি, কিন্তু এগুলো তো এড়ানো যায় না। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ে তার হুঁশ থাকে না প্রাপ্তি। রাতে 9টা, মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে প্রাপ্তি এবং অয়ন। কাজ শেষে ঢাকার পথে রওনা দেয় তারা, কিন্তু মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায় অয়নের। একে তো রাত, অপরদিকে রাস্তায় তেমন ট্রান্সপোর্টও নেই যাতে তারা ঢাকা যেতে পারে। উপায়ন্ত না দেখে অয়ন প্রাপ্তিকে বলে, আমার ভিলা পাশেই আছে, বেশি না 20 মিনিটের রাস্তা। তোমার আপত্তি না থাকলে আমরা সেখানে থাকতে পারি। আপনার মাথা ঠিক আছে? আমি বাসায় যাব ব্যাস। কিভাবে যাবা? না, তুমি আমাকে বলো কিভাবে যাবা। ওয়ে থাকলে আমি নিজে তোমাকে নিয়ে যেতাম, কিন্তু উপায় কোথায়? আর কোনো ওয়ে নেই? না, এত রাতে আমি মেকানিক পাবো না। কাল সকাল অবধি এখানে থাকার থেকে ভিলায় আরামসে থাকাটা অনেক বেশি ভালো বলে আমার মনে হয়। আর বৃষ্টি আরম্ভ হবে এক্ষুনি। তুমি থাকতে চাইলে আমার সমস্যা নেই, তবে আমি এখানে রাত কাটাবো না। ঠিক আছে ঠিক আছে, চলুন। অয়ন মুচকি হেসে রাস্তায় হাঁটা শুরু করলো। প্রাপ্তিও পিছু পিছু ধীর পায়ে হাঁটতে লাগলো। ভিলায় পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি শুরু হয়েছে। কখন বিদারি আওয়াজে মেঘ ডাকছে। ভিলায় যে প্রাপ্তিকে একটি রুম দেখিয়ে দেয় অয়ন। ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়ায় প্রাপ্তি। বৃষ্টির ছিটা প্রাপ্তির মুখ ভিজিয়ে দিচ্ছে। আজ প্রাপ্তির মাঝেও উন্মাদনার ছোঁয়া লেগেছে। খুব ইচ্ছা হচ্ছে বৃষ্টিকে আলিঙ্গন করতে। ঠান্ডা বাতাসে আরো উন্মাদের সৃষ্টি করছে। আজ ভিজতে ইচ্ছে করছে প্রাপ্তির। মন উজাড় করে বৃষ্টির কাছে নিজেকে সবাই দিতে ইচ্ছে হচ্ছে। তাই আর নিজেকে না আটকে ছাদের দিকে রওনা দেয় সে। বেশ কিছুক্ষণ ভেজার পর এক জোড়া উষ্ণ হাত তাকে পেছন থেকে আলিঙ্গন করে। শীতল শরীরে উষ্ণ হাতটি যেন ভালোবাসার উষ্ণতা প্রাপ্তির প্রতিটি লোম কোষে পৌঁছে দিচ্ছে। পেছনে ফিরতেই দেখে নেশাগ্রস্ত চোখে অয়ন তাকে দেখছে। অয়নের কাছে প্রাপ্তিকে কোনো অবসরার চেয়ে কম রাখছে না। ভেজা ঠোঁট জোড়া শুয়ে দেওয়ার অদম্য ইচ্ছা তাকে মাতাল করছে। মাঝে মাঝে পুরুষের পক্ষে নিজেকে আটকে রাখা যা বড্ড কঠিন। নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টায় অয়ন হার মেনে নেয়। প্রাপ্তিও যেন একটা ঘোরের মাঝে আছে। আজ বৃষ্টি যেন মাতাল করে তুলেছে দুইটি হৃদয়কে।
অয়ন ও প্রাপ্তির নিজের খুব কাছাকাছি নিয়ে আসে। শুধু দুজনের হৃৎপিণ্ডের ধূপপোকানি আর প্রকৃতির মাতাল শব্দ শোনা যাচ্ছে। অয়ন ও প্রাপ্তির কাছে আসতেই জোরে আকাশ ডেকে ওঠে। প্রাপ্তিও ভয়ে অয়নকে জড়িয়ে ধরে। আকাশের গর্জনে প্রাপ্তির বরাবরই ভয়। বজ্রপাতের শব্দ যত বাড়ছে ততই ভয়ে অয়নের বুকে সিটিয়ে আসে সে। অয়ন মুচকি হেসে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরেছে প্রাপ্তিকে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। আজ 4 মাস পর তার খালি হৃদয়ে পূর্ণতা পেয়েছে। কিছু সময় পর প্রাপ্তির হুঁশ ফিরে। এতক্ষণ ঘুরের বসে কি করছিল সে? সম্মিত ফিরলে অয়নকে ধাক্কা মেরে চলে যেতে নিলে অয়ন হাত টেনে নিজের কাছে নিয়ে আসে তাকে। কানে মুখ লাগিয়ে বলে, নেশা ধরিয়ে পালিয়ে যাচ্ছ? আমি ইচ্ছা করে করিনি, ছাড়ুন। ছেড়ে দিলেই তো পালিয়ে যাও। এই 4 মাস একা একা জীবনটাকে বইতে বইতে আমি ক্লান্ত, আর পারছি না প্রাপ্তি। আমি শেষবার বলছি, আমি প্রাপ্তি নই, প্রাপ্তি নই। একটা কথা কতবার বলবো? আমি খুশবু। চেঁচিয়ে উঠলো প্রাপ্তি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলে যেতে নিলে অয়ন বলে ওঠে, আমি সব জানি প্রাপ্তি। আমার সামনে অন্তত তোমার এই নাটকগুলো করতে হবে না। তুমি প্রাপ্তি, তার সম্পূর্ণ প্রমাণ আমার কাছে আছে। তোমার মিসক্যারেজ হয়েছে। প্রাপ্তি যখন আমাকে ছেড়ে যায় তখন সে প্রেগনেন্ট ছিল। এর থেকে কিছুই প্রমাণ হয় না। তাই সবচেয়ে বড় প্রমাণ তোমার হ্যান্ডরাইটিং। না হয় তুমি প্রাপ্তির মতো দেখতে, তোমার সাথে ওর হ্যান্ডরাইটিং ও মিলে যাবে। তাই অহেতুক চেষ্টা করো না। আর এ বাড়িতে তুমি প্রথম এসেছো। তুমি এ বাড়ির প্রতিটা জিনিস এত ভালো করে কি করে চেনো? কারণ এই বাড়ির সবকিছু আমার প্রাপ্তির গোছানো, মানে তোমার গোছানো। প্রাপ্তি, আমার দোষটা কোথায়? আমি জানি না। এতটা ঘৃণা তুমি কেন করছো? খুনের আসামিকেও একটা শেষ সুযোগ দেওয়া হয় নিজেকে নির্দোষ প্রমাণ করার, অথচ তুমি বিগত 4 মাস ধরে আমাকে শাস্তি দিয়ে যাচ্ছ। আমি জানিও না আমার দোষটা কোথায়, তাও তুমি যা শাস্তি দিবে আমি সেটা মাথা পেতে নিব। প্লিজ আমাকে একা ঘরে চলে যেও না। এতক্ষণ চুপচাপ প্রাপ্তি সব শুনে যাচ্ছিল। চোখ থেকে ক্রমাগত অশ্রুধারা বয়ে যাচ্ছে। প্রাপ্তির রেসপন্স না পেয়ে অয়ন তার কাছে যায়। নিজের দিকে ঘুরিয়ে আলতো করে তার গাল 2 হাত দিয়ে শুয়ে বলে, প্লিজ প্রাপ্তি, আমি ক্লান্ত। এবার তুমি আমায় ছেড়ে চলে গেলে মরে যাব, সত্যি মরে যাব। আমি আপনার বলির বাখরা। আপনি কোনোদিন আমাকে ভালোবাসেননি। আমি জাস্ট একটা বংশবৃদ্ধির টুল। আপনি কি ভেবেছেন আমি কিছুই জানি না? আপনি কোনোদিন আমার কথা ভেবেছেন? প্রথমে ভেবেছিলেন আমি আপনার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, তাই আমাকে বিয়ে করেন। আমার সম্মান নষ্ট করা ছিল আপনার মূল উদ্দেশ্য। আমাকে পাগল প্রমাণ করার কোনো ওয়ে বাদ রেখেছিলেন। তারপর যখন প্রুফ হলো আমি নির্দোষ, তখন আপনি আমাকে নিজের স্ত্রী হিসাবে এই জন্য মেনে নেননি যে আপনি আমাকে ভালোবাসেন। আপনি আমাকে শুধুমাত্র আপনার উত্তরাধিকারীকে জন্ম দেওয়ার জন্যই আপনার বাড়িতে রেখে দিয়েছিলেন। না প্রাপ্তি, তুমি যা ভাবছো তা ঠিক নয়। তাহলে দাদির সাথে আপনার ডিল হয়নি? বাচ্চা হবার পর আমাকে ডিভোর্স দিয়ে দেবেন বলুন? হ্যাঁ, তখন মহিমা শিকদারকে ঠান্ডা করার জন্য আমি হয়েছিলাম। কিন্তু কি, কোথায় ছিলেন আপনি যখন আমি আইসিইউতে 15 দিন পড়েছিলাম? কোথায় ছিলেন যখন আমার বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি? আমি বলি, আপনি তখন আপনার নারী সঙ্গীতের সাথে ব্যস্ত ছিলেন। আমি আজও অনুতপ্ত করি কেন আপনার সাথে আমার বিয়ে হয়েছিল। আপনি আমার জীবনে না আসলে আমার লাইফে এত কষ্ট থাকতো না। আমি আপনার মুখও দেখতে চাই না। তো হ্যাঁ, তখন মহিমা শিকদারকে ঠান্ডা করার জন্য আমি হয়েছিলাম। কিন্তু বেশ, তোমার ইচ্ছে যেন পূরণ হয়। আমি তোমার সামনে কোনো দিন আসবো না। তবে একটা কথা জেনে রেখো, এই অয়ন শিকদারের জীবনে শুধু একজন নারী এসেছিল, সে হলো কেবল তুমি। প্রাপ্তি ব্যতীত কোনো নারী আমার জীবনে আসে না। আর শিকদার পরিবারের সম্পত্তিতে আমার কোনোদিন কোনো অধিকার ছিলই না।
আমি সব কিছু ছেড়ে দিয়েছি শুধু তোমার জন্য। জানি তোমার বিশ্বাস হবে না, তবুও বলছি আমি তোমাকে কোনো দিনই ঠকাইনি। আমি শুধু তোমাকেই ভালোবেসে এসেছি। যাক, আমার মুখ যেন ওপরওয়ালা তোমাকে কোনো দিন না দেখায়, এই কামনাই করি। যদি দেখো, সেটা যেন আমার মরা মুখ হয়। বলেই অয়ন সেখান থেকে বেরিয়ে যায়। প্রাপ্তির কান এখনো বাজছে অয়নের বলা প্রতিটি কথা, যেন কলিজাতে লেগেছে, যেন কেউ ভোতা ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করে রক্তক্ষরণ করছে। রাগের বসে যা নয় তাই সে বলে তো দিয়েছে, না জানি ভাগ্য তাদের কোনো এক নতুন মোড়ে এসে দাঁড় করাবে। সকাল 6টা, রাতের মেঘ কেটে ভোরের মিষ্টি সকাল প্রকৃতিকে নতুন রূপে সাজিয়েছে। কিন্তু মেঘের ঘন ঘটা প্রাপ্তির জীবনে এখনো সেই আছে। সারা রাতে চোখের দুপাতা এক করতে পারেনি। সত্যি কি সে অয়নকে ভুল বুঝছে? বারবার অতীতকে মনে করে নোনা জল গাল বেয়ে পড়ছিল। মনটা যে বড্ড বেহায়া, কিছুতে স্থির হচ্ছে না। কাল রাতের পর থেকে অয়ন একবারও তার সামনে আসেনি। হয়তো তাদের সম্পর্কের রীতি এখানেই, এটাই তো চেয়েছিল প্রাপ্তি। তবে আজ কেন মনটা খালি খালি লাগছে? কেন বেহায়ের মতো অয়নকে আপন করে নিতে ইচ্ছে করছে? সকাল 9টা, স্থান চিটাগাং। আজ ঢাকার পথে রওনা দিবে আবরার। তাদের সম্মুখীন তার হতেই হবে। আব্রাহামের রিপোর্ট চলে এসছে, হার্টে ছোট ব্লক ধরা পড়েছে। ডক্টর সিদ্দিকে মেডিসিন দিয়েছেন। যখন 7 থেকে 8 বছর হবে তখন যদি ব্লকটা থাকে তবে বাইরে নিয়ে ছোট একটা অপারেশন করতে হবে। বাবা হিসেবে ছেলে কোনো অযত্ন সে হতে দিবে না, তাই আজই ঢাকা নিয়ে যাবে রাইসা আর আব্রাহামকে। রাইসা যদিও আপত্তি করেছিল, কিন্তু কোনো কথাতেই রাজি হয়নি আবরার। রাইসার সাথে তার মনের দূরত্ব এখনো তেমনই আছে, কতটা অনেক বেশি, তাই হয়তো দেরি হবে সেটা পূরণে। ঢাকা গিয়ে প্রথম কাজ নিশির সাথে বিয়েটা ভেঙে যাওয়া আর রাইসাকে তার যোগ্য স্থান দেওয়া। মেয়েটাকে আর কোনো অসম্মান সহ্য করতে দিবে না আবরার। রাইসার ডাকে হুঁশ ফিরে আবরারের। কি ভাবছিস? কিছু না, প্যাকিং শেষ। আবারও ভেবে দেখ আবরার। আমার মনে হচ্ছে আমাদের ঢাকায় নিয়ে যাওয়াটা হয়তো ভালো ডিসিশন নয়। নিজের পরিবারকে নিজের কাছে নিয়ে যাওয়াটা আমার মনে হয় না অন্যায়। আর কাল রাতে আমি জানিয়ে দিয়েছিলাম আমি তো এছাড়া ঢাকা ফিরছি না। কিন্তু আর একটা কথা হচ্ছে না শুনে। রাইসের কাছে এসে 2 হাত দিয়ে তার গালকে আলতো ছুঁয়ে কপালে উষ্ণ ছোঁয়া দেয় আবরার। তারপর বলে, ভালোবাসি তোকে, এই শেষবার বিশ্বাস করে দেয়। তোদের নিরাশ করবো না, আই প্রমিস। হয়তো তোদের বিলাসিতা দিতে পারবো না, কিন্তু তোদের কোনো কিছুতেই কমতি পেতে দিব না। শুধু তুই আমার পাশে থাকিস। ওহো, সবসময় থাকবো। আমি জানি তুই ঠিক একজন আদর্শ বাবা হয়ে উঠবি। আমি শুধু আদর্শ বাবা হতে চাই না, আদর্শ স্বামীও হতে চাই। জানি তোর ক্ষত হৃদয়টাতে আমার জায়গা করে নিতে আরো সময় লাগবে, কিন্তু আমি সুযোগ ছাড়ছি না। আমাকে এই শেষ সুযোগটা দিবি রাইসা। ভেবে বলছিস? এইবার কিন্তু আমি কোনো ছাড় দিব না। এই রাইসা কিন্তু অনেক গভীর, তলিয়ে যেতে পারিস। চলে, শুধু তোর মাঝে নিজেকে হারাতে রাজি হবে। রাইসা মুচকে হেসে আবরারকে জড়িয়ে ধরে। আবরারও পরম আদরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। যতটা শক্ত করে ধরলে একে অপরের সাথে মিশে যেতে পারে। সকাল 11টা, প্রাপ্তি ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, কিন্তু অয়নকে কোথাও পায় না। তাদের লোকদের জিজ্ঞাসা করলে তারাও কিছু বলতে পারে না। কিছুক্ষণ পর অচেনা নাম্বার থেকে প্রাপ্তির ফোন আসে। ফোন ধরতেই গলাটা বেশ পরিচিত লাগে। হ্যালো হ্যালো, প্রাপ্তি ম্যাডাম? রিয়াদ, জি ম্যাম, ওয়েন স্যার। ফোনটা অফ পাচ্ছি সকাল থেকে। আপনি কি জানেন উনি কোথায়? আমি কিছুতেই ওনার সাথে যোগাযোগ করতে পারছি না। ম্যাম, আপনি কি জানেন উনি কোথায় আছেন? না আমি জানি না। উনি কি বাসায় যাননি? না ম্যাম, উনি বাসায় যাননি, আর ওনার সাথে যোগাযোগও করতে পারছি না। রিয়াদ, আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? জি, কেন বলুন তো ম্যাম? কিছু কথা আছে আপনার সাথে। আপনি ফ্রি হলে আমাকে জানিয়ে। রাখছি। জি ম্যাম। ফোনটা রাখার পর থেকে মাথায় হাত দিয়ে বসে পড়লো প্রাপ্তি। মাথা যেন বন্ধ বন্ধ লাগছে। কাজে লোকেরা জানিয়েছে কাল রাতে বাড়ি থেকে বের হয়েছে সে। কোথায় গেছে, কি করছে সেটা রিয়াজ যদি না জানে তাহলে আর কারো পক্ষে জানা সম্ভব নয়। না চাইতেও বিষয়টা ভাবিয়ে তুলছে প্রাপ্তিকে। অয়নের সব থেকে খারাপ দিক ওর রাগ। রাগের বসে উল্টাপাল্টা কিছু করে ফেলেনি তো? উফ, আর ভাবতে পারছে না।
ভিলার ড্রাইভার প্রাপ্তিকে গাড়ি করে অফিস পৌঁছে দেয়। বিকেল 5টা, ক্যাফেতে মুখোমুখি বসা রিয়াদ এবং প্রাপ্তি। এখন অবধি অয়নের কোনো খোঁজ পায়নি সে। না চাইতেও খারাপ চিন্তা ঘিরে রেখেছে প্রাপ্তিকে। রিয়াদ এবং সামি দুজন এমন মানুষ যারা অয়নের সকল গোপন তথ্য জানে। অয়নের লাভ লাইফ, বিজনেস লাইফ, সবকিছু। মনের সাথে যুদ্ধ করে আছে ক্লান্ত প্রাপ্তি, তাই রিয়াদের কাছে এই সকল প্রশ্নের উত্তর সে খুঁজে পাবে। ম্যাম, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? অয়নের সাথে আমার বিয়ের সত্যতা জানেন? কোন অয়ন আমাকে বিয়ে করেছিল? আপনি ছাড়া কেউ আমার উত্তর দিতে পারবে না। স্যার, আপনাকে বিয়ে করেছিল তার পেছনে সেই মুহূর্তে একটা কারণ ছিল, তা হচ্ছে প্রতিশোধ। আপনার নামে ফেক অ্যাকাউন্টের কারণে উনি ভেবেছিলেন আবার স্যার অ্যাক্সিডেন্টে কোথাও না কোথাও আপনারও দোষ ছিল। আর আপনাকে একটা গোলক দাদার ভিতরে রাখার কারণ দুইটা ছিল, একটা দাদি চান, দ্বিতীয়টি ওই প্রতিশোধ। ধীরে ধীরে স্যার আপনার প্রতি দুর্বল হতে থাকে। তারপর জানতে পারেন আপনার সাথে আপনার সাহেবের কোনো সম্পর্ক কোনোদিন ছিলই না। আপনার চাচাতো বোন আপনার নামে ফেক আইডি চালাতো। ধীরে ধীরে দোষগুলি কেটে গেলে উনি সিদ্ধান্ত নেন এই সম্পর্কটাকে আবার জীবন্ত করার। উনি বড় ম্যাডামের সাথে অনেক ঝগড়া করেছেন। এরপর বড় ম্যাডাম এক শর্তে রাজি হন, সেটা হলো খুব দ্রুত আপনি যাতে কনসিভ করেন। স্যার এটা মেনে নিয়েছিলেন। তারপর আপনি যে রাতে স্যারকে ছেড়ে চলে যান, সেদিন স্যার আপনাকে সব খুলে বলতে চেয়েছিল এবং আপনাকে বিয়ের জন্য প্রপোজ করতে চেয়েছিলেন। সেই রাতেই আমরা একটা লাশ পাই। আমরা তো ভেবেই নিয়েছিলাম সেটি আপনার লাশ, আপনি মারা গেছেন, কিন্তু স্যার সেটা বিশ্বাসই করেনি। স্যার যখন জানতে পারেন আপনি প্রেগনেন্ট ছিলেন, পাগল প্রায় হয়ে পড়েন। ঢাকা তন্ন করে খুঁজতেছেন তিনি। আমরা তাকে বোঝাবার চেষ্টা করে লাভ হয়নি। বড় ম্যাডাম বারবার স্যারকে বিয়ের জন্য জোর করতে লাগেন। স্যারের লাইফে যাতে আপনার পরিবর্তে কেউ না আসে, তাই স্যার শিকদার বংশের সম্পত্তির ভাগও ছেড়ে দিয়েছেন। এই 4 মাস স্যার কিভাবে জীবন কাটিয়েছেন তা কেবল আমরাই জানি। যদি তার জীবনে কোথাও কোনো নারীর প্রবেশ থাকে, সেটা শুধুমাত্র রাইসা ম্যামেরই ছিল। রাইসা ম্যাম তার বাচ্চাটিকে দেখাশোনার দায়িত্ব শেষে নিয়েছিলেন বলেই রাইসা ম্যামের সাথে তার কথা বা দেখা হতো। আমার মনে হয় ম্যাম আপনার যা ছিল আমি তার উত্তর ঠিক মতো দিয়েছি, যেটা জানার দরকার ছিল আপনার। অয়ন এখন কোথায় আছে বলতে পারবে? কথাগুলো আটকে যাচ্ছে প্রাপ্তির। না চাইতেও চোখ বারবার ভিজে যাচ্ছে। হ্যাঁ, সে ভুল করেছে, খুব বড় ভুল করেছে। একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য নিজের সাথে সাথে অয়নকেও এতটা কষ্ট দিয়েছে। এখন অয়নের সামনে যাওয়াটা খুবই দরকার। এ সময় অয়ন কোথায় আছে তা একমাত্র রিয়াদ জানে। রিয়াদ উত্তরে বলে, না ম্যাম, উনি কোথায় আছে সেটা আমি আপনাকে জানাতে পারবো না, তবে উনি বেঁচে আছেন, তাই ওনাকে নিয়ে অহেতুক চিন্তা করবেন না। প্লিজ রিয়াদ, আমার ওনার সাথে দেখা হওয়াটা খুব জরুরি। আপনি ছাড়া কেউ আমাকে ওনার খোঁজ দিতে পারবে না। আমি নিজের ভুলের 4টা মাস দেরি করে ফেলেছি। আর দেরি করলে অয়ন আমার থেকে আরও দূরে চলে যাবে, যা আমি মেনে নিতে পারবো না। প্লিজ রিয়াদ, আমাকে ওনার সাথে দেখা করানোর একটি ব্যবস্থা করে দিন। বেশ ম্যাম, তবে আসুন। অপরদিকে মুখোমুখি বসা মহিমা শিকদার এবং আবরার। রাগে গা রিরি করছে মহিমা বেগমের, কিন্তু নাতিদার সিদ্ধান্তে অনড়। রাইসাকে সে বিয়ে করবে। অনেক বোঝানো সত্ত্বেও সে রাজি নয়। আবরার, আমার আগেও যা সিদ্ধান্ত ছিল এখনো ঠিক তাই। তুমি যদি এই মেয়েকে বিয়ে করতে চাও, তবে আমার ঘরে তোমার কোনো জায়গা হবে না। চলবে রাইসা, ওনাকে বুঝিয়ে লাভ কি? আমাদের এই বাড়িতে আমাদের জায়গা হবে না। একটা কথা দাদু জান, আপনার কোম্পানি বা ফ্ল্যাট ছাড়া আমার চলবে, কিন্তু আমি বা অয়ন ছাড়া আপনার শিকদার কোম্পানি চলবে না। আবরার এক মুহূর্ত দেরি না করে রাইসাকে নিয়ে শিকদার ভিলা থেকে বেরিয়ে পড়ে। আগে থেকেই এটা তার জানা ছিল বিধায় অয়নের সাহায্যে আগেই একটা নতুন কোম্পানি স্টার্ট করে আবরার। এখন বেশ ভালো পজিশনে নিয়ে গিয়েছে সেই কোম্পানিটিকে, তাই মহিমা বেগমের হুমকিতে তার কিছুই যায় আসে না। রাইসা এবং আবরামকে নিয়ে উত্তরার একটি 2 বেডরুম ফ্ল্যাটে ওঠে আবরার। এই ফ্ল্যাটটা বিজনেস ক্যারিয়ারের প্রথমে কিনেছিল আবরার। ফ্ল্যাটটি তার নিজের নামে বিধায় এই ফ্ল্যাটটি মহিমা শিকদার কখনোই কেড়ে নিতে পারবেন না। আবরামকে শুইয়ে দিয়ে বারান্দায় যায় রাইসা। আবরার তখন নিকোটিনের ধোঁয়ায় নিজের চিন্তাগুলোকে ওড়াতে ব্যস্ত। আবরারের দিকে নিপুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে রাইসা। আবরারের দৃষ্টি তখন বাইরের দিকে।
হালকা কেশে বলে ওঠে, সিগারেট খাওয়া কিন্তু আমার পছন্দ নয়, আর আব্রাহামের জন্য সিগারেট খাওয়া উচিত হবে না। আবরার মুচকি হেসে সিগারেটটা বাইরে ফেলে দেয়। রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি রাখে সে। বেশ, আজ থেকে নো সিগারেট। তবে নিকোটিনের নেশা যে বড্ড খারাপ, সহজে ছাড়া যায় না। তবে একটা নেশা ছাড়ার বদলে আরেকটা নেশা যে ধরতে হবে। অন্য নেশা বলতে? রাইসাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে আলতো করে উষ্ণ ছোঁয়া দিয়ে বলে, তুই জলজন্তু, তুই নেশা থাকতে নিকোটিনের নেশা আমাকে ছুতে পারবে না। আচ্ছা, কাল সকালে কাজে অফিসে যাব। অয়নকে জানিয়ে দিয়েছি, ওরাই সাক্ষী থাকবে। তাড়াহুড়ো করছিস না? বেশ, অনেক ক্ষুধা পেয়েছে, আর থাকতে পারবো না। কি আনতে হবে বলো, নিয়ে আসছি। তুই যাবি বাজারে? আর কেউ আছে? আচ্ছা, লিস্ট দিচ্ছি। বলে রাইসা ভেতরে চলে গেল। আবরারের মনটা মুহূর্তে ভালো হয়ে গেছে। আজ সত্যি নিজেকে পূর্ণ লাগছে। অবশেষে তার পরিবার পূর্ণতা পেল। রাত 9টা। অয়নের নিজস্ব গোপন আস্তানার সামনে এসে নামিয়ে দিয়েছে প্রাপ্তিকে রিয়াদ। অয়নের যখন খুব মন খারাপ লাগে তখন এখানে আসে সে। এই আস্তানার খোঁজ কেবল 3 জন জানে, আবরার, সামি এবং রিয়াদ। শহর থেকে দূরে অনাথ আশ্রম, যেখান থেকে দত্তক নেওয়া হয়েছিল তাকে। জায়গাটি মনের খুব কাছের অয়নের। কাল বিলাসের এখানেই ছুটে এসেছে সে। ফোন অফ করে নিজেকে এক রুমে আটকে রেখেছিল। রিয়াদ ফোনে না পেয়ে বাধ্য হয়ে এখানে চলে আসে। অনাথ আশ্রমের দায়িত্বে যিনি আছেন তার নাম শমশের। শমশের সাহেব অয়নকে ছোট থেকে দেখে এসেছেন। রিয়াদ যখনই এখানে এসেছে তখনই তাকে রাতের সব কথা বলেন তিনি। তারপর দরজা ভেঙে রুমে ঢুকলে দেখে জ্বরের ঘোরে বেহুশ হয়ে পড়ে রয়েছে। প্রাপ্তি ধীর পায়ে ভেতরে আসলো। শমশের সাহেবের সাথে তার দেখা হয়। শমশের সাহেব তাকে দেখেই বলে, তুমি প্রাপ্তি, তাই না? আপনি আমাকে চেনেন? অয়ন তোমার ছবি দেখিয়েছিল। সকাল থেকে ছেলেটার খুব জ্বর মা, জ্বরের ঘরে তোমার নাম ডেকে যাচ্ছে। এখন তুমি এসে গেছো, ওকে দেখে রাখো। আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। রুমে প্রবেশ করে অয়নকে ঘুমন্ত দেখে পাশে বসে প্রাপ্তি। মানুষটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। নিজেকে অপরাধী লাগছে। সেদিন কেন তার জন্য অপেক্ষা করেনি প্রাপ্তি? নিজের একটা ভুল আজকে তাদের এই দুজনকে এইভাবে বিক্ষিপ্ত করে দিয়েছে। অয়নের পাশে বসে হাতটি ধরে সারা রাত সেভাবেই কাটিয়ে দেয় প্রাপ্তি। সকাল 7টা। সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভাঙে অয়নের। মাথাটা এখনো ধরে আছে। জ্বর নেই, কিন্তু দুর্বলতা কাটেনি। হাতটি ভারবার লাগলে পাশ ফিরে দেখে প্রাপ্তি হাত দুটি ধরে জড়িয়ে ধরে ওভাবেই ঘুমিয়ে আছে। প্রথমে স্বপ্ন মনে হচ্ছিল সবকিছু। প্রাপ্তির ঘুমন্ত মুখটি যেন তার সকল অসুখের ঔষধ। অজান্তেই হাতটি মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। মুখে ছোঁয়া পেতেই ঘুম ভেঙে যায় প্রাপ্তির। অয়নকে সজাগ দেখে প্রাপ্তি হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, কিছু লাগবে? তুমি এখানে? ঠিকানা কোথায় পেলে? রিয়াদ দিয়েছেন। আপনার কিছু লাগবে? কেন এসেছো? আমার মুখ যাতে না দেখতে হয় তাই তো এখানে চলে এসেছি, তোমার থেকে দূরে। তাহলে আমি বলি কি, চলে যাও। আপনার জ্বর এখন নেই, তবে আপনি ফ্রেশ হয়ে যান, আমি খাবার নিয়ে আসছি। ডরে মরে যাব না। তোমার সেবার আমার কোনো প্রয়োজন নেই। চলে যাও তুমি। আবার মায়ের বাঁধে আবার একা করে চলে যাবে। একাই তো থাকতে হবে। তবে এই মায়ের কি প্রয়োজন বলো? বুঝে বলছেন তো, আমার একটা সামান্য ভুলে 4 মাস আমাদের জীবন থেকে চলে গেছে। বাকিটা জীবনও কি এইভাবে একাকিত্বের অন্ধকারে কাটাবো আমরা? মানছি ভুল হয়েছে, ভুল বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করুন আমি ভালো নেই। আমার হৃদয়টা বড্ড ফাঁকা। এই বরফ শীতল জীবনে আমিও ভালোবাসার উষ্ণতা চাই, আর সেটা কেবল আপনি দিতে পারেন। ভালোবাসি আমি আপনাকে। জেদের বশে যে ভুল করেছি আবার সেটা করতে চাই না। প্লিজ ফিরিয়ে দিবেন না আমাকে। বলেই শক্ত করে জড়িয়ে ধরল অয়নকে। প্রাপ্তির স্পর্শে শিরদাঁড়া দিয়ে শীতল পরশ বয়ে গেল। নিজেকে কঠিন করে রাখা যে আর সম্ভব নয় অয়নের পক্ষে। তাই না পেরে সেও শক্ত করে জড়িয়ে ধরল প্রাপ্তিকে। আর একা করে চলে যাবে না তো? না, মৃত্যু অবধি আপনার সাথে বাকিটা জীবন কাটিয়ে দিব, আপনার ছায়া হয়ে, আপনার শক্তি হয়ে। ভালোবাসি অয়ন, আমি আপনাকে ভালোবাসি। আমিও যে খুব ভালোবাসি।
তোমাকে ছাড়া যে আমার চলবে না প্রাপ্তি, একদমই না। আজ তাদের ভালোবাসা যেন পূর্ণতা পেল। সকল ভুল বোঝাবুঝি মিটিয়ে ভালোবাসার উষ্ণতায় তাদের হৃদয় পরিপূর্ণ হলো। একই দিন অয়ন এবং প্রাপ্তি আর আবরার এবং রাইসা কাজী অফিসে আবার বিয়ে করলো। মহিমা বেগম শাস্তি স্বরূপ সারা জীবনের একাকিত্ব মেনে নিল। আব্রাহামকে নিয়ে অয়ন, প্রাপ্তি, আবরার এবং রাইসা আবার নিজেদের মতো করে নিজেদের একটি সুখের আস্তানা সাজালো, যেখানে বাহ্যিক ঝড় থাকলেও নিজেদের মাঝে কোনো দুঃখ ক্লেশের স্থান